জুলাই গণ অভ্যুত্থানের পরপর ২০২৪ সালের ২৬শে অগস্ট ঢাকার উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম গত বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। গত ২২ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ৮টি অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মঙ্গলবার সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তার বিরুদ্ধে অন্যতম অভিযোগ হল জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা করবার নির্দেশসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি প্রদান। রায়ে ৩টি অপরাধে আলাদাভাবে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হলেও সব মিলিয়ে সাজার মেয়াদ হবে ১০ বছর। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২টি অভিযোগে তাকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গত বছরের ২রা নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনিত ৮টি অভিযোগ। জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনায় মোট ৮টি অভিযোগ আনা হয় সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে। প্রথম অভিযোগে বলা হয় ২০২৪ সালের ১৮ জুলাই ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনকারীদের জামাত সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক আখ্যা দেন হাসানুল হক ইনু। আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের উস্কানি, প্ররোচনা, সহায়তা প্রদান এবং হত্যারও নির্দেশ দেন তিনি। দ্বিতীয় অভিযোগে বলা হয় পরদিন ১৯ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত গৃহীত হয়। হাসানুল হক ইনু সেই সভায় উপস্থিত থেকে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশ, প্ররোচনা, উস্কানি ও সহায়তা করেন। তৃতীয় অভিযোগটি ছিল ছবি দেখে আন্দোলনকারী ছাত্র জনতার তালিকা প্রণয়ন এবং তাদের আটক ও নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে ফোনে নির্দেশ দেবার অভিযোগ। চতুর্থ অভিযোগে বলা হয় আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহার করা এবং ছত্রি সেনা নামিয়ে হেলিকপ্টারের মাধ্যমে বোম্বিংয়ের পরিকল্পনা করবার অভিযোগ। পঞ্চম অভিযোগে বলা হয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, সরকারের গ্রহণ করা হত্যাকাণ্ড সংগঠনসহ নির্যাতন নিপীড়নকে কৌশলে সমর্থন করা। ষষ্ঠ অভিযোগে বলা হয় ২০২৪ সালের ২৯ জুলাই ১৪ দলীয় জোটের সভায় উপস্থিত থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করবার সিদ্ধান্ত গ্রহণ করা। সপ্তম অভিযোগটি ছিল একই বছর ৪ঠা অগাস্ট শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে কারফিউ ও গুলি চালানোর সিদ্ধান্তে সম্মতি এবং দলীয় নেতাদের তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া। অষ্টম অভিযোগে বলা হয় ২০২৪ সালের ৫ অগস্ট কুষ্টিয়া শহরের ইউসুফ শেখ, ওসামা সুরজ আলী, আশরাফুল ইসলাম, বাবুল ফরাজি ও আবদুল্লাহ আল মুস্তাকিন নামের ৬ জন আন্দোলনকারীকে হত্যার নির্দেশনা প্রদান, পাশাপাশি সারা দেশে ১,৪০০ মানুষকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার নির্দেশ দেবার অভিযোগ। যে অভিযোগগুলোর ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে এবং যে মামলাগুলোতে যে অভিযোগের প্রেক্ষিতে তাকে খালাস প্রদান করা হয়। সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে গত বছরের ৩০শে নভেম্বর এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় এবং প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর। প্রসিকিউশন এই মামলায় ১০ জন সাক্ষীকে হাজির করে, আসামি পক্ষেও ২ জন সাফাই সাক্ষী হাজির করা হয়। ইনুর বিরুদ্ধে যে ৮টি অভিযোগ আনা হয় তার মধ্যে ৩টি অভিযোগ প্রমাণিত হয়, সেগুলোতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রমাণিত তৃতীয় অভিযোগটি ছিল ছবি দেখে আন্দোলনকারী ছাত্র জনতার তালিকা প্রণয়ন এবং তাদের আটক ও নির্যাতন করবার জন্য কুষ্টিয়ার এসপিকে ফোনে নির্দেশ দেন ইনু। এই অভিযোগটি প্রমাণিত হয়, উক্ত মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়ে বলা হয় তাহার বিরুদ্ধে গঠিত ৩ নং চার্জে সাক্ষী রাইসুল হকসহ অন্যান্য ভিকটিমদের গুরুতর আহত তথা নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়ন করবার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ৮টি অভিযোগের মধ্যে ষষ্ঠ অভিযোগ ছিল ২৯ জুলাই ১৪ দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করবার প্রস্তাব দেওয়া।
রায়ে ৬ নং চার্জে ষড়যন্ত্র, প্ররোচনা এবং দুষ্কর্মে সংযোগের দায়ে আইন অনুযায়ী ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ৭ নম্বর অভিযোগ ছিল ২৪-এর ৪ঠা আগস্ট শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে কারফিউ ও গুলি চালানোর সিদ্ধান্তে সম্মতি এবং দলীয় নেতাদের তা বাস্তবায়নের নির্দেশ প্রদান। আদালতের রায়ে বলা হয়, এই অভিযোগ প্রমাণিত হয় তাকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ট্রাইব্যুনাল। ৮টি অভিযোগের মধ্যে প্রথমটিতে বলা হয়েছিল, একটি সাক্ষাৎকারে আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বল প্রয়োগের উস্কানি ও মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন তিনি। উক্ত অভিযোগটি প্রমাণিত না হওয়ায় এতে তাকে খালাস প্রদান করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে দ্বিতীয় অভিযোগে গণভবনের ১৪ দলীয় জোটের সভায় কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্তে তিনি সরাসরি সম্পৃক্ত থেকে নির্দেশ দেন বলে যে অভিযোগ এসেছিল, সেটিও প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করা হয়। এছাড়া চতুর্থ, পঞ্চম ও অষ্টম যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো প্রমাণিত হয়নি বলে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করে। উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে হাসানুল হক ইনু বিভিন্ন সময়ে আলোচিত চরিত্র ছিলেন। ১৯৪৬ সালে জন্মগ্রহণ করা হাসানুল হক ইনু ১৯৭০ সালে বুয়েট থেকে পড়াশোনা শেষ করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে জাসদ গঠনের পর সে সময়ে তিনি প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। ১৯৭২ সালে জাসদ গঠিতের সেই প্রতিষ্ঠাতা সহসভাপতি ১৯৮৬ সালে দলটির সাধারণ সম্পাদক এবং ২০০২ সাল থেকে দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের হয়ে কুষ্টিয়া ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সরকারের মেয়াদকালে ২০১২ সালে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্ব পান। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট গঠন হলে সেখানকারও একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন হাসানুল হক ইনু। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ব্যতীত অনুষ্ঠিত হয় বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনেও আওয়ামী লীগ জোটের প্রার্থী হয়ে কুষ্টিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাসানুল হক ইনু। ওই বছরই টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সরকার গঠন করলে হাসানুল হক ইনুকে আবারও দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মেয়াদে তিনি ২০১৯ সাল পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেও পরবর্তীতে তাকে আর মন্ত্রিত্ব দেওয়া হয়নি। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি চরমভাবে হেরে যান।